এবার আমরা চলে যাই ডিভোর্সে, যেটা সেকশন 13 ডিভোর্স। তাহলে ফার্স্ট কিছু গ্রাউন্ডস আমরা পাবো ডিভোর্সের। ডিভোর্স মানে কি? ব্রেকডাউন অফ দ্য টাই, ব্রেকডাউন দ্য টাই অফ দ্য ম্যারেজ, ম্যারেজ বন্ড, অর দ্য ব্রেকডাউন দ্য ম্যারেজ বন্ড। ঠিক আছে, মানে একটা ম্যারেজের থ্রুতে যে বন্ডটা হচ্ছে, বন্ডিংটা তৈরি হচ্ছে, সেই বন্ডটাকে জাস্ট ভেঙে ফেলা, যে টাইটা তৈরি হচ্ছে সেই টাইটাকে জাস্ট ভেঙে ফেলা। এবার ডিভোর্সের থ্রুতে সেটা করার জন্য কিছু গ্রাউন্ডস আছে, যে গ্রাউন্ডস গুলো কিন্তু জেনারেল গ্রাউন্ডস হিসেবে আমরা বলতে পারি। যেমন প্রথমটাই দিয়েছে, দেখো সেকশন 13, যদি বেয়ার অ্যাক্ট থাকে সাথে বেয়ার অ্যাক্ট হলো। আমি বারবার আমার স্টুডেন্টদের বলি বেয়ার অ্যাক্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাদের কাছে বেয়ার অ্যাক্ট নেই তারা আমাকে একটু গ্রুপে জানাও, আমি বেয়ার অ্যাক্ট পাঠিয়ে দেবো। আচ্ছা, ফার্স্ট জিনিস যেটা বলেছে, মানে সাবসেকশন 1 এর ক্লজ 1, মানে সাবসেকশন 1-এ আমরা কিছু জেনারেল গ্রাউন্ডস পড়বো। যে জেনারেল গ্রাউন্ডস মানে যেটা হাজবেন্ড ওয়াইফ সবার জন্যই ইকুয়ালি ইম্পর্টেন্ট, মানে এটা হাজবেন্ড করলেও হবে ওয়াইফ করলেও হবে। বাট সাবসেকশন 2-তে গিয়ে আমরা বলবো, মানে পড়বো যে এক্সক্লুসিভলি সেই গ্রাউন্ডস গুলো ওয়াইফের হাতে তুলে দেওয়া আছে। যে হাজবেন্ড যদি এই এই জিনিসগুলো করে, অ্যাজ বিং আ ওয়াইফ, সে কিন্তু এই গ্রাউন্ডের ওপর, পার্টিকুলার গ্রাউন্ড গুলোর উপর ডিভোর্সের জন্য ফাইল করতে পারে। বাট জেনারেল গ্রাউন্ড যেগুলো আছে সেটা সাবসেকশন 1-এ আছে। সাবসেকশন 1 এর ক্লজ 1-এ কি বলছে? যেটা বলছে যে অ্যাডাল্ট্রি, ফার্স্ট এর জিনিসটা অ্যাডাল্ট্রি। অ্যাডাল্টারি মানেটা কি? অ্যাডাল্টারি মানে হ্যাভিং ইউর ওন স্পাউস, নিজের বিবাহিত বউ বা মানে স্বামী যেই থাকুক না কেন, হাজবেন্ড আর ওয়াইফ, হ্যাভিং দ্যাট ইউ আর এঙ্গেজড ইন সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ সামওয়ান এলস। অন্য কারোর সাথে যদি কোন রকম সেক্সুয়াল রিলেশনশিপ তৈরি হয়ে থাকে নিজের হাজবেন্ড ওয়াইফ থাকা সত্ত্বেও, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডাল্ট্রি, যেটাকে বাংলায় বলা হয় পরকীয়া। মানে অনেক সময় আমি জানি না আমি এটা ঠিক বাংলা বললাম কিনা, বাট এটা শুনেছি যেটা বলতে, হতে পারে এটাই বাংলা। ঠিক আছে, নেক্সট বলছে কি? ম্যাম একটা কোয়েশ্চেন করবো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ম্যাম বলছি সেক্সুয়াল ইন্টারকোর্স না হলেও তো অ্যাডাল্ট্রি হবে মানে। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, মানে তবে প্রমাণটা খুব লাইট হয়ে যায়। মানে আমরা যেটাকে বলি না, ধরো একসাথে পুরো মানে একটা লোক আর একটা মহিলাকে ঘুরতে দেখলে আমরা বলে দিই অ্যাডাল্ট্রি। বাট সেটা কত লেভেলের অব্দি গেলে পারে ওটা ল ল অ্যাপ্রুভ করছে আর কি। সেই জন্য ল এর কাছে ওই ডেফিনেশনটা, ওই জন্য ল কিন্তু এখানে অ্যাডাল্ট্রি ওয়ার্ডটা ইউজ করেনি। ঠিক আছে, এখানে ওরা কিন্তু জাস্ট, মানে আমরা বলছি অ্যাডাল্ট্রি, মানে অ্যাডাল্ট্রি তুমি যেটা বলে সেটা রিয়েল লাইফে একদমই ঠিক কথা। যে সেক্সুয়াল ইন্টারকোর্স না হলেও যদি রিলেশনশিপও বিল্ড আপ হয়, সেটা তো আমরা অ্যাডাল্ট্রি বলি, মানে আমাদের চলিত ভাষায় সেটাই বলি। বাট ল এর ভাষায় কিন্তু ল, দেখো ক্লজ 1-এ বলে দিচ্ছে একেবারে ভলেন্টারিলি সেক্সুয়াল ইন্টারকোর্স, তবেই কিন্তু এটা সেক্সুয়াল ইয়ের গ্রাউন্ড হবে। ঠিক আছে, বাট সামহাউ ধরে নেওয়া হবে যে রিলেশনশিপ আছে, মানে টু সাম এক্সটেন্ট ওই লেভেলেও যাবে রিলেশনশিপটা। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে ক্রুয়েলটি। ক্রুয়েলটি হচ্ছে কি? ক্রুয়েলটি হচ্ছে টর্চার করা, ফিজিক্যাল মেন্টাল টর্চার করা। ঠিক আছে, তাহলে সেটা হবে ক্রুয়েলটির আন্ডারে যাবে। 3 কি বলছে? 3 বলছে ডেজার্শন। ডেজার্শন কি? ডেজার্শন হচ্ছে বেশ কিছু দিনের জন্য, নট লেস দ্যান 2 ইয়ার্স, তাকে ছেড়ে চলে যাচ্ছে, লেফট ফর দ্যাট পার্টনার ফর ফর সাম টাইমস। ঠিক আছে, এখানে মিনিমাম দিয়েছে কত দেখো, নট লেস দ্যান 2 ইয়ার্স, আলাদা আলাদা থাকছে, দূরে দূরে থাকছে। ঠিক আছে, দিস ইজ অলসো দ্য গ্রাউন্ড অফ দ্য ডেজার্শন। নাও নেক্সট কি? কনভার্সন। হিন্দু মতে বিয়ে করলো, হিন্দু মতে বিয়ে করলো, দুম করে কনভার্ট করে নিল অন্য কোনো রিলিজিয়নে, আর হিন্দু হিসেবে কন্টিনিউ করছে না নিজেকে। তো ওয়াইফ বা হাজবেন্ড যেই যেই করে থাকুক না কেন, তার পার্টনারের রাইট আছে, তার স্পাউসের রাইট আছে এই গ্রাউন্ডের উপর ডিভোর্স ফাইল করার। যে ও কনভার্ট করে নিয়েছে, তাহলে এটা তো আমার ম্যারেজের তো কোনো স্টেটাস থাকছে না, আমি তো হিন্দু, বিং বোথ বোথ উই আর হিন্দু। তো এখন আমি হিন্দু আন্ডারে বিয়ে করেছি, এখন যদি ও দুম করে এটা অন্য রিলিজনে চলে যায়, তাহলে হোয়াট ইজ দ্য স্টেটাস অফ মাই ম্যারেজ, হোয়াট আই উইল ডু উইথ দিস পার্সন। আমি তো কনভার্ট নাও করতে পারি নিজেকে। তো দিস ইজ অলসো দ্য গ্রাউন্ড অফ দ্য ডিভোর্স। নাও কামিং টু দ্য সেকশন নেক্সট ক্লজ। অ্যাকচুয়ালি ক্লজ আমি কিন্তু জাস্ট পয়েন্ট করে করছি, আমি কিন্তু বইয়ের ক্লজ 3 মানে কিন্তু এখানে 3 নেই, আমি জাস্ট 1 2 3 4 করছি। দেয়ার একটা দেবে, এটা 1B তে আছে প্রবাবলি, ইয়েস 1A অ্যান্ড 1B এভাবে আছে। আমার এখানকার ক্লজের সাথে কিন্তু মিল নেই, মানে আমি ক্লজ হিসেবে করছি না, আমি জাস্ট পয়েন্ট করে করছি যাতে তোমাদের, যেহেতু এটা রিভিশন ক্লাস,
তোমাদের জাস্ট মাথায় স্টাক করতে সুবিধা হয় যে পয়েন্ট গুলো পর 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 কি ছিল। ঠিক আছে, তো ডিজার্শন কনভার্সন হলো, তারপরে হচ্ছে আনসাউন্ডনেস অফ মাইন্ড। দেখো আনসাউন্ডনেস অফ মাইন্ড কিন্তু আমরা ভয়েডেবল ম্যারেজের একটা গ্রাউন্ড পেয়েছিলাম, তাই না? ভয়েডেবল ম্যারেজের একটা গ্রাউন্ড পেয়েছিলাম, বাট সেখানে বিয়েটাকে দেওয়া হয়েছিল একটা আনসাউন্ড মাইন্ডের পার্সনের সাথে, এবং শেষে বিয়েটাকে কন্টিনিউ করতে চাইছে না, কারণ সে জানতে পেরেছে দিস দ্যাট থিংস। বাট এখানে বলছে যে আনসাউন্ডনেস হয়ে গেছে, ইনকাপেবল হয়ে গেছে, হয়তো বিয়ের সময় ছিল না, পরে হয়ে গেছে, মানে একটা অসুস্থ ব্যক্তি হয়ে গেছে। তাহলে তুমি তার সাথে মানে কেউ নাই থাকতে পারে, এবং অবশ্যই আনসাউন্ডনেস অফ মাইন্ডটা কিন্তু ইনকিউরেবলি হবে, মানে কিওর হবে না, কোনোদিনই পসিবল না ওটাকে আবার আগের স্টেজে ফিরিয়ে আনার জন্য। তো দিস ইজ দ্য অপশন অ্যাভেলেবল ফর দ্য পিটিশনার অর দ্য স্পাউস দ্যাট ক্যান ask for the divorce on this ground. নেক্সট হচ্ছে vulnerable disease। আমি জানি না তোমাদের কাছে এই পয়েন্টটা আছে কিনা, ঠিক আছে? মানে আমার ডাইরেক্টটা পুরনো বলে আমি পয়েন্টটা বলছি, যে আমি তোমাদের ডাইরেক্টে কি আছে জানি না। সরি, venereal disease, extremely sorry, I pronounce it wrong way. venereal disease সেটা কি? সেটা হচ্ছে মানে একটা virulent incurable disease, যেটা কোনোদিন সারার নয়, সেটাও কিন্তু একটা গ্রাউন্ড। যদিও এখন এই বর্তমান যুগে খুব কম মাত্রায় রয়েছে, বাট আছে। কারোর কারোর ক্যান্সার, কারোর ইভেন ইভেন ধরো ওটা ভিরুলেন্ট, মানে ওটা স্প্রেডও হতে পারে ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে, HIV পজিটিভ, তো এগুলো কিন্তু আছে এখন, এগুলোর উপরেও জন্য কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে ল, যে 1955, মানে ক্যান ইউ ইমাজিন অ্যাট দ্যাট টাইম অনেক কিন্তু ডিজিজ ছিল তখন, যেগুলো ইনকিউরেবল থাকতো, মানে ছড়াতো, সংস্পর্শে থাকলে ছড়িয়ে যেত, সেগুলো ইনফেকশিয়াস হয়ে যেত। তো সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে মডার্ন মেডিকেল সায়েন্সের অনেক ইমপ্রুভমেন্টের সাথে সাথে তো অনেক সংখ্যাই কমে গেছে এই ডিজিজ গুলো, বাট স্টিল এই গ্রাউন্ড গুলো কিন্তু অ্যাভেলেবেল, যে ডিভোর্স কেউ চাইতেই পারে ভেনেরিয়াল ডিজিজের উপর, যেটা কিনা ইনকিউরেবল, কারণ তার ওয়াইফের তো কোনো, বা তার ওয়াইফ হোক হাজবেন্ড হোক, তার স্পাউসের তো কোনো ম্যান্ডেট ব্যাপার হওয়া উচিত না যে সেও তার লাইফকে একটা ডেঞ্জারের মধ্যে ফেলুক, তাই না? তার হাতে অপশন আছে, তুমি চাইলে এটা থেকে ডিভোর্স চেয়ে বেরিয়ে যেতে পারো এই বিয়েটা থেকে। ঠিক আছে, ওকে। সো এগুলো কিছু গেল জেনারেল গ্রাউন্ডস। নেক্সট 13B তে পড়বো আমরা মিউচুয়াল ডিভোর্স, যেখানে দুজনাই কনসেন্ট দিচ্ছে, ঠিক আছে চলো, মিউচুয়াল কনসেন্ট ডিভোর্স, যেটা দুজনাই কনসেন্ট দিচ্ছে, ঠিক আছে চলো আমরা এই বিয়েটা থেকে দুজনাই বেরিয়ে যেতে চাই। তো সেখানে এতটাও ডিফিকাল্টিস নেই, সেখানে কিন্তু আগে থেকে ওরা আলাদা আলাদা থাকার মেন্টালিটি তৈরি করে নিয়েছে, মিউচুয়ালি এগ্রি করে নিয়েছে ব্যাপারটার সাথে, এবং কুলিং অফ পিরিয়ড এর মধ্যে রয়েছে, মানে একদম ঠান্ডা যুদ্ধ যাকে বলে, সেই রকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে দুজনে আলাদা হয়ে যাওয়ার ডিসিশন নিয়েছে। ওকে, এবার যেটাতে পড়বো আমরা সেটা হচ্ছে সেকশন 24-25। একেবারে বিয়ে থেকে ডিভোর্সে এসছি, ডিভোর্স থেকে এবার মেনটেনেন্সে তো চাইতে হবে, মেনটেনেন্স অ্যান্ড লেজিটিমেসি। সেকশন 24-এ কি বলেছে? ইন্টারিম ইন্টারিম মেনটেনেন্সের কথা বলছে। ইন্টারিম মেনটেনেন্স এটা কি? ইন্টারিম মেনটেনেন্স মানে হচ্ছে ডিউরিং প্রসিডিং, মানে যতদিন না ডিভোর্স, মেনটেনেন্স, ব্লা 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 এইসবের মামলা চলছে, ততদিন ও একটা করে কি বলে খোরপোশ পাবে। এটাকে বলা হয় ইন্টারিম মেনটেনেন্স, মানে ইন্টারিম মানে ডিউরিং দিস প্রসিডিংস তো অনেকদিন ধরে চলবে, তার চলবে কি করে? এখন যদি কোর্ট বলে দেয় যে তুমি 6 মাসের জন্য এখন আলাদা থাকো, তাহলে তার চলবে কি করে আলাদা থাকলে? তো সে ওই ইন্টারিম মেনটেনেন্স এক্সপেক্ট করতে পারে, প্রসিডিংস শেষ হয়ে গেলে মেনটেনেন্স বন্ধ হয়ে যাবে। এবার বলবে ম্যাম তাহলে তার তখন চলবে কি করে? তখন তার জন্য রয়েছে ফাইনাল মেনটেনেন্স, দ্যাট ইজ সেকশন 25, মানে এটা পার্মানেন্ট ভাবেই চলবে, বাট একটাই কন্ডিশন, যতদিন না সে সেকেন্ড ম্যারেজ করছে, দ্বিতীয় বিয়ে করেছো, আগের আগের ইয়ে থেকে পাচ্ছে, এটা তো কোনো গভর্নমেন্টের স্কিম নয় যে তুমি এটাও পাবে ওটাও পাবে, তোমাকে যে কোনো একটা তো ছাড়তেই হবে। দিস ইজ দ্য থিং। আচ্ছা, নেক্সট লেজিটিমেসি, মানে ওই পয়েন্টেরই কন্টিনিউশন পার্ট, যেটা বলছিলাম লেজিটিমেসি। এবার ধরো একটা বাচ্চা জন্মে গেছে, মানে দুরকম সিচুয়েশন হতে পারে, সরি চিলড্রেন, লেজিটিমেসি অফ চিলড্রেন। একটা বাচ্চা জন্মে গেছে, তারপর তার বাবা মা ডিভোর্স হয়েছে, তো বোঝাই যাচ্ছে সে বাবা মা, ওই বাচ্চাটা বাবা মা, ওই হাজবেন্ড ওয়াইফের বাবা মা। বাট এমন একটা সিচুয়েশন এলো, হয়তো ওয়াইফ ইজ 1 মান্থ প্রেগনেন্ট, মানে কেউ জানতেও পারেনি, 1 মান্থ 2 মান্থ আফটার ডিভোর্স দেখা গেল ওয়াইফটা
বোঝা গেল যে ওয়াইফ ইজ প্রেগনেন্ট। নাও দেয়ার ইজ আ বিগ সোসাইটি, অ্যান্ড সোসাইটি ইজ আ বিগ, কি বলবো, মানে মিডিয়া ট্রায়ালের থেকেও, মানে মিডিয়া ট্রায়াল ইনফ্লুয়েন্স হয়েছে সোসাইটি থেকে অ্যাকচুয়ালি। তো এখানে তো ট্রায়াল করার জন্য বসেই রয়েছে। নাও দ্য কোয়েশ্চেন মে কাম কি হোয়াট ইজ দ্য স্টেটাস অফ দ্য চাইল্ড। চাইল্ড তো ছিল না, ডিভোর্সের পর চাইল্ড। তো এই কোয়েশ্চেন থেকে বাঁচার জন্য লেজিটিমেসি অফ দ্য চিলড্রেন দিয়েছে যে চাইল্ড ফ্রম ভয়েডেবল ম্যারেজ আর অলসো লেজিটিমেট। তাহলে ভয়েড ম্যারেজ হোক, ভয়েডেবল হোক, আর ডিভোর্স তো হলে তো কোনো কথাই নেই, কারণ ডিভোর্স তো আছেই, ওটা তো ধরছি না, কারণ ওটার পরে যে বাচ্চাটা সেটা তো ডেফিনেটলি এটা লেজিটিমেট চাইল্ড হবে। বাট যখন ভয়েড আর হয় ভয়েডেবল, মানে ডিভোর্স ব্যাপারটা কিন্তু আলাদা। ডিভোর্স ব্যাপারটা হচ্ছে তুমি ম্যারেজটাকে ইয়েস বলছো এবং সেই ইয়েস ম্যারেজ থেকে একটা বন্ডিং ব্রেক করছো, দ্যাট ইজ ডিভোর্স, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। ডিভোর্স হবে মানে ম্যারেজটাকে ভ্যালিড হতে হবে, ভ্যালিড ম্যারেজ তাহলে তো ডিভোর্সের প্রশ্ন উঠছে না। বাট ভয়েড আর ভয়েডেবল ম্যারেজ দুটো ডিফারেন্ট থিং। এখানে ম্যারেজটাকেই কনসিডার করা হচ্ছে না, যদি ভয়েডেবল এর ক্ষেত্রে আমি ভয়েডই ধরে নিই, তাই না? এখানে আমার ম্যারেজটাকেই তো ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, ম্যারেজটাকেই নালিফাই করা হচ্ছে। বোঝা যাচ্ছে জিনিসটা? ডিভোর্সের সাথে গোলাবে না জিনিসটা। এই জন্য দেখবে সেকশন 11 এর উপর হেডিং দেওয়া আছে নালিটি অফ ম্যারেজ এন্ড ডিভোর্স। তাহলে তো সবকটাকে ডিভোর্স নাম দিতে পারতো না, একটাকে ম্যারেজটাকে ক্যান্সেলেশন করানো হচ্ছে ভয়েড আর ভয়েডেবল এর থ্রুতে, আর একটাতে ম্যারেজটাকে ইয়েস বলা হচ্ছে যে চলো তোমার বিয়েটা তো ভ্যালিড, এবার তুমি ডিভোর্স নাও বিয়েটাকে ভাঙার জন্য। আর এই দুটোতে বিয়েটাকেই মানছে। আই থিঙ্ক ক্লিয়ার। তো কোয়েশ্চেন আসবে কি ভয়েডেবল ম্যারেজ, ডিভোর্সে তো আছেই, এগুলোর চাইল্ডটা তাহলে কি হবে? ডেফিনেটলি সেকশন 16 বলে দিচ্ছে এটা লেজিটিমেট চাইল্ড হবে, বৈধ সন্তান, ইললেজিটিমেট হবে না। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে সবার। ক্লিয়ার হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। এভরিওয়ান? আমি এতটা রেসপন্স পাচ্ছি, বাকিরা বাকিরা একটু বলো, রেসপন্স করো, আমার ভালো লাগবে। হ্যাঁ ম্যাম, বুঝতে পারি। আর কোনো কোয়েশ্চেন নেই তো? मैम एक बार ম্যাম আমার একটা কোয়েশ্চেন আছে। यस यस अब खुशी एक चीज पूछ रहे हो आप कि एक बार बता दीजिए कौन सा वाला, एक बार बता दो, बताइए आप। अच्छा खुशी क्वेश्चन करूँ ততক্ষণে কে কোয়েশ্চেন করছিল একবার বলো। হ্যাঁ ম্যাম, আমি বলছিলাম। রায়শা, হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, বলছি আপনি মানে প্রথমে যেটা বললেন যে প্রত্যেকটা জিনিস লয়ের ভাষায় অ্যাডাল্টারি হয় না, তাই না? তো যেগুলো ধরুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকে, তো সেগুলোর মানে সেগুলোর থ্রুতে কি কেউ ডিভোর্স নিতে পারে, না ওটা নেওয়া সম্ভব না? সম্ভব আছে, তখন এই ফার্স্ট গ্রাউন্ডের উপরই চাইতে হবে, বাট কোর্ট মে আস্ক দ্যাট ডু ইউ নো দ্যাট whether they are in relationship of sexual relationship or something like that। তখন নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্য প্রুফ, এভিডেন্স। ঠিক আছে, তো সেখানে এরকম দেখো অ্যাকচুয়ালি এটা বলাটা খুবই মানে আউট অফ কনটেক্সটের ব্যাপার, বাট স্টিল যখন কোয়েশ্চেনটা করলেই একটা বলছি জাস্ট নলেজের জন্য, মানে যেহেতু মানে কোর্টে এরকম দেখাই যায়, জিজ্ঞেস করে, এরকম ওপেনলি জিজ্ঞেস করে, তো সেখানে তো আর প্রাইভেট ব্যাপার এরকম ভাবে ওপেনলি এভিডেন্স হিসেবে আনা যায় না। তখন কি করে, তখন ওয়াইফ বা হাজবেন্ড দেখা বলে যে না এরা দেখুন এরা বেড়াতে গিয়ে এই হোটেল বুক করেছিল, ওরা ওই হোটেল বুক করেছিল। তো দিস ইজ দ্য ইমপ্লাইড থিং, নট ডিরেক্টলি, বাট দিস ইজ দ্য থিং যে তাহলে ওরা আলাদা থাকছে কেন। आई थिंक আমি সবটা না বললেও ক্লিয়ার হয়েছে, এইটুকু ক্লিয়ার হয়েছে যে হ্যাঁ হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। मैम एक बार बता दीजिए ये जो आपने अभी कराए ये लेजिटिमेट ऑफ द चाइल्ड ऑफ, क्वेश्चन इज नॉट शोइंग, चिल्ड्रन ऑफ void and voidable marriage। ओके, लेजिटिमेसी मीन्स जो आपको बंगाली समझ में आते हैं खुशी, जो हमने पढ़ाया वो आपको बंगाली में था, तो मुझे नहीं पता था कि इसमें मीन्स आप लोगों में कोई है जिसको बंगाली एक्सक्लूसिवली नहीं पता है, तो आपको बंगाली समझ में आता है ना? खुशी एक बार यस और नो लिख दीजिए। हाँ थोड़ा, पर ये नहीं है, ओके ठीक है कोई बात नहीं। मैं बता रही थी कि जो वॉइड एंड वॉइडेबल मैरिज है, ठीक है, वॉइड एंड वॉइडेबल मैरिज एक स्टेटस का होता है कि जब आप मैरिज को डिनाई कर रहे हो, मतलब डिनाई नहीं कर रहे हो, मैरिज को कैंसिल करना चाह रहे हो। डिवोर्स एक अलग चीज होता है, डिवोर्स मतलब तो आप मैरिज है उसको ब्रेक करना चाह रहे हो, एक है आपके पास जिसका स्टेटस आपको मिल गया है कि हाँ मैरिज है, आप उसको ब्रेक करना चाह रहे हो, ब्रेक डाउन ऑफ द मैरिज। एंड यहाँ पे जो वॉइड एंड वॉइडेबल में है
उसमें क्या हो रहा है, उसको मैरिज ही आप नालीफाई करना चाह रहे हो, मैरिज कैंसलेशन पे जा रहे हो, ये इसमें डिवोर्स नहीं आ रहे। तो दोनों स्टेटस अलग है, तो सोसाइटी इसके लिए मतलब रेडी नहीं है एक्सेप्ट करने के लिए। मैरिज डिवोर्स में जो बच्चा हो रहे हैं मतलब उसका तो पता है कि ठीक है चलो एक मैरिज है, एक मैरिज था, तो उससे ब्रेक डाउन करके निकल आ रहे हैं, वो लड़की हो या लड़का हो, कुछ कोई भी हो, मतलब एक पेरेंट। तो वो एक चीज है कि आपको लेजिटिमेसी का इशू नहीं होता है, ज्यादा बहुत नहीं होता है, थोड़ा बहुत होता है, फिर भी। लेकिन ये जो वॉइड एंड वॉइडेबल मैरिज है, जिसका मैरिज ही आप कैंसलेशन कर रहे हो, तो सोसाइटल एक टैबू बहुत बढ़ जाते हैं। किस बच्चे का क्या करे जिसका मम्मी पापा का मैरिज ही अब नहीं रहा। एक तो है जो मैरिज है, डिवोर्स हो गया है, ठीक है, मैरिज हुआ था, डिवोर्स हो गया है, ठीक है, इसका स्टेटस कुछ और अलग है। लेकिन वॉइड एंड वॉइडेबल मैरिज में क्या होगा, इसका कोई स्टेटस ही नहीं है, मतलब मैरिज है कि नहीं ये भी नहीं पता, मैरिज तो कैंसिल ही हो गया है। तो वो जो मैरिज हुआ था वो कितने दिनों तक हुआ था, ये तो कोई वैलिड टर्म नहीं हुआ ना। तो उसके उससे जो बच्चा हुआ तो उसका क्या स्टेटस होगा। तो कोर्ट बोल सॉरी लॉ बोल रहे हैं कि सेक्शन 16 पे कि लेजिटिमेसी ऑफ चिल्ड्रन वॉइड एंड वॉइडेबल में से जो द चाइल्ड इज कमिंग आउट ऑफ दिस वॉइड एंड वॉइडेबल मैरिज, उनको भी लेजिटिमेसी स्टेटस मिलना चाहिए। क्योंकि जिन दिनों के लिए वो जब तक वो मैरिज उसके पास, हाँ मतलब वॉइड डिक्लेयर होने से पहले या फिर वॉइडेबल मतलब वॉइड वैलिड कुछ कुछ भी हो डिक्लेयर होने से पहले, तो उसमें अगर बच्चा आ गया तो कोई किसका गलती है, किसका नहीं, किसी का नहीं। उनको तो पता ही नहीं था ना उसको आगे जाके वॉइड होगा या आगे जाके वैलिड होगा या फिर कैंसिलेशन करना पड़ेगा मैरिज को। तो बच्चे का क्या कसूर। ठीक है, तो वो कंटिन्यू होगा, वो मतलब वो लेजिटिमेसी के साथ ही जाएगा, बच्चे लेजिटिमेट होगा। ठीक है, अब समझ में आ गया खुशी। और कुछ, एनीवन एल्स। ठीक है खुशी, थैंक यू। আর রাইসা, তোমার আনসার তুমি পেয়েছো তো? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হুম। বাকিরা সবাই বুঝতে পেরেছো মোটামুটি? আচ্ছা, আজকে আমি রাত্রের মধ্যে ইয়েস ম্যাম। কটা এমসিকিউ দেবো কন্ট্রাক্টের আর ম্যারেজের উপর। আমরা কালকে যে ক্লাসগুলো কন্টিনিউ করবো সেটা অ্যাডাপশন সাকসেশনের উপর, এবং আমাদের লাস্ট ক্লাস চেষ্টা করবো সেল অফ গুডস এন্ড পার্টনারশিপ নিয়ে একটু আর একবার ব্রেনস্টর্মিং করে নেওয়া, যেহেতু অনেকের কোয়েশ্চেন আছে। কালকে কোয়েশ্চেন করছিল বোধহয় ঋতিকার প্রবলেম হচ্ছিল না রায়সার যে সেল অফ গুডস বা পার্টনারশিপ এগুলো নিয়ে। আমার পার্টনারশিপ আর এজেন্ট এজেন্সি ছিল, বুঝতে কিন্তু আমি পেরেছো? এজেন্সির ক্লাস, না ম্যাম, কাল তো আমি এজেন্সির ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি, সেই কারণেই আপনাকে বললাম ভয়েস রেকর্ডটা সেন্ড করে দিতে একটু। ভয়েস মানে ক্লাস রেকর্ড, হ্যাঁ আমি ক্লাস রেকর্ড খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, আমি কালকের মধ্যে চেষ্টা করছি ক্লাস রেকর্ডটা দিয়ে দেওয়ার। ঠিক আছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ইয়া ইয়া। তো যদি তোমার মনে হয় যে তাও এজেন্সি নিয়ে, যেহেতু আমি বললাম যে আমার ক্লাস রেকর্ডিং এ কিন্তু দেখছি স্লাইড সরছে না, আমি চেষ্টা করছি ওটা সামহাও একটু এডিট করার, যে যদি আমি নোটটা অ্যাজ ইট ইজ ওখানে চিপকাতে পারি। তো ওই জন্য আমার একটু টাইম লেগে যাচ্ছে। বাট এটা যদি সেম প্রবলেম হয়ে থাকে, আমি জানি না, জন্য আজকে অন্যভাবে স্লাইড করলাম। তো দেখা যাক কি হয় আজকেরটা। তো বাট স্টিল যদি তোমার তাও প্রবলেম থেকে থাকে ঋতিকা, তুমি আমাকে রেকর্ডিং পাওয়ার পরও একবার নক করবে, ঠিক আছে? তাহলে আমি তোমাকে আবারও বুঝিয়ে দেবো। ওকে ম্যাম, ওকে ম্যাম। ওকে, সো আই এম এন্ডিং দ্য ক্লাস হিয়ার। সি ইউ অল ইন দ্য নেক্সট ক্লাস। বাই। ইয়েস ওকে ম্যাম, ম্যাম। থ্যাংক ইউ ম্যাম।